দেশে এবং প্রবাসে যারা আজকে আমার লাইভ দেখছেন, বাংলা বাংলা কমিউনিটির জাপানের বাংলা কমিউনিটির জনপ্রিয় মুখ, একজন কৃতিমুখ, একজন প্রিয় মানুষকে নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আজকে আমার লাইভে যুক্ত হবেন, অলরেডি যুক্ত রয়েছেন জনাব শহীদুল ইসলাম নান্নু, যিনি জাপানের এমকে ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। দেশ বিদেশের বিভিন্ন স্থানে তার প্রতিষ্ঠান কাজ করছে, বাংলাদেশ, জাপান সহ আরো কয়েকটি রাষ্ট্রে কাজ করছেন। আমরা তাকে সরাসরি যুক্ত করছি। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা আজকে আপনার ব্যক্তিগত আলাপচারিতায় আমরা চলে যাব। আপনার পরিচয়টা আপনার কাছ থেকে আমরা শুনবো, কারণ আপনার যে পরিচয়, আপনার যে কর্মক্ষেত্র অনেক বিস্তৃত, আমি আগেই বলেছি। তো আমরা একটু এই ঈদটা, করোনায় তো আমরা একটু ভিন্ন মাত্রার ঈদটা কাটালাম, প্রবাসী ঈদটা শুরু হলো আর কি। এই প্রসঙ্গটাতে একটু শুরু করে যে আজও বাংলাদেশে ঈদের আবহাওয়াটা এখনো রয়েছে। আমি ঈদের পোশাক পরে রয়েছি। তো জাপানে রবিবারে ঈদ হয়েছে, এখনো ঈদের আবহাওয়াটা। তো কেমন ঈদ কাটালেন, তারপরে আমরা পরবর্তী বিষয়গুলোতে আস্তে আস্তে যাবো। আগে এই প্রসঙ্গটা, করোনাকালীন সময়ে ঈদ কিভাবে কাটালেন? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি শহীদুল ইসলাম নান্নু, জাপানের টোকিও থেকে বলছি। এবারের ঈদ উল ফিতর যে একটু অন্য ধারায় আমরা পালিত করেছি। এটা রমজান মাসটা ছিল কোভিড-19, এটা তো জানেনই, পুরো ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস একটা সময় ছিল আমাদের সবার জন্য, শুধু জাপানবাসীর জন্য না, পুরো ওয়ার্ল্ডে আমাদের যত ধর্মের ভাই আছে এবং প্রবাসীরা সবাই আমরা একটা আর কি 99% লকডাউনের ভিতরে আমাদের জীবনযাপন গেছে। তারপরে এটার ভিতর আর কি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে আমাদের এখনো সুস্থ রাখছে, আমরা সুস্থ আছি, ভালো আছি। এবং এই রমজান মাসটা পুরো আমরা ইবাদতের মাধ্যমে, পুরো ইবাদতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে আমার কাটানো হয়েছে। এবং আমাদের এখানে জাপান টোকিওতে আর কি ঈদ হয়েছে হচ্ছে গত রোববার দিন, 24th মে। এখানে আমাদের অ্যাকচুয়ালি জাপান তো কোনো কিছু করা ভাবে বলে না, জাপানরা শুধু গাইডলাইন দিয়ে দেয়, তুমি এই গাইডলাইনে মানতে হবে তোমাদের। এখন এরা তো একটা সভ্য জাতি, আমাদেরকে গাইডলাইনই আমাদের জন্য লাইফস্টাইলের এনাফ। আমরা যারা বাইরে বিদেশি আছি, এখানে আমরা ওই সরকারের গাইডলাইনটা ফলো বেশি করি। যেখানে আমরা এখানে যদি নামাজও যাই, নামাজে মনে করেন সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করছি, প্লাস এখানে কারোর সাথে ওই আগের মতন না, আমরা তো মুসলমান, সবার আগে গলা পেঁচাই, তারপর হ্যান্ডশেক করি, এই জিনিস থেকে আমরা একটু বিরত ছিলাম। আমাদের এখানকার, যেখানে আমার অফিসেই দেখতে পারবেন, আসার আগে আপনার অ্যালকোহল, শুধু যেটাকে বলে আপনার ওই আর কি হাত, স্যানিটারি গুডস এগুলি থাকবে এবং মাস্ক থাকবে, এবং আপনি যেখানে বসবেন বসার আগে এটাকে আমরা ক্লিন করে রাখবো, আপনি যাওয়ার পর আমরা এটাকে ক্লিন করে রাখবো। এই হচ্ছে এখানকার। যদি অফিসিয়াল আমরা, যদি আমাদের এখানে অফিস খোলা ছিল এবং মসজিদগুলিও খোলা ছিল, কিন্তু আর কি মুসল্লির আগমন খুব কম ছিল। রমজান মাস যেখানে আমরা একসাথে ইফতার করতাম 100 to 150 পিপল একসাথে, এখানে আমরা এইবার রমজানে আমরা পাইছি 6 থেকে 7 জন শুধু ইফতারে আমরা পাইছি। তাও আমাদের কেউ গাইডলাইন দেওয়া আছে, যারা নাকি ট্রেনে কিংবা বাসে চলাচল করবে এদেরকে আমরা ওই মসজিদ কমিটি থেকে বলা হয়েছে যে আপনারা ঘরে বসে নামাজ পড়ুন। ট্রেন, কারণ এখানে যতগুলি এই করোনা ভাইরাস পজিটিভ দেখা গেছে, বেশিরভাগই দেখা গেছে হচ্ছে ট্রেন, বাস, এইসব জায়গার থেকে, হসপিটাল থেকে, যে জায়গার থেকে আর কি এই ভাইরাসটা ছড়ানোর রুট ম্যাপ গুলি আছে, ওই জায়গাগুলি আর কি জাপানের গাইডলাইনে দেওয়াই ছিল যে এই জায়গাগুলি আমরা সাবধানে থাকি। জি, ধন্যবাদ। আমরা একটু আমাদের আজকের আলোচনার বিষয় প্রবাস জীবনের গল্প।
আমরা আজকে আপনার সাথে গল্পই করব। আর যারা পরে এসে যুক্ত হয়েছেন আমরা তাদেরকে আবারও বলতে চাই, আজকে আমার সাথে যুক্ত হয়েছেন আমার অতিথি জনাব শহীদুল ইসলাম নান্নু, চেয়ারম্যান এনকে ইন্টারন্যাশনাল, জাপান প্রবাসীর প্রিয় মুখ। তো আমরা আমরা একটু আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আজকে আলোচনা, আমরা অবশ্যই ঈদের আলোচনাটা করলাম, কিন্তু আমরা একটু যে আলোচনার জন্য আজকে আমরা আপনাকে যুক্ত করেছি, যে যারা অনেকেই প্রবাসী গিয়েছে হয়তো তারা অনেকেই প্রবীণ অনেকেই নবীন, কিন্তু জাপান এমন একটা জায়গা যেখানে তার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স ইজ জুয়েল, নিজের অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে অনেক কিছু করা সম্ভব। তো আপনারা যারা জাপানে অনেক দিন ধরে কাজ করছেন, আপনাদের অর্জিত যে অতীত বা স্মৃতি বা যে আপনাদের শিক্ষণটা, সেটা আমাদের কাজে লাগতে পারে নতুন প্রজন্মের জন্য। এই জন্য মূলত আজকে আমাদের প্রবাস জীবনের গল্প, বিশেষ করে যারা আপনারা কৃত্রিম মুখ রয়েছেন তাদের কাছ থেকে আমরা শুনতে চাই কত সালে জাপান আপনার আসা হলো, কিভাবে আসা হলো, সেই গল্পগুলো একটু আমরা শুরু করতে চাই প্লিজ। আমি যখন জাপানে আসি আমার চুল ছিল কালো, আমার বয়স ছিল 19, আমার বয়স ছিল 19 বছরে আমি জাপানে আসি। হ্যাঁ, আর 80-র দশকে আসি, 1985-এ জাপান আসি আমি। 1985-এ আসি, ওই সময় তো আমাদের ইয়াং বয়স, ইয়াং, হ্যাঁ, এই স্ট্রাগল লাইফ আর কি শুরু জাপানে। জাপানে শুরু মোটামুটি ওই সময় তো এত বাঙালি ছিল না, আস্তে আস্তে আমাদের এখানে বাঙালির যে এখানে আসা শুরু হয়েছে, এটা হচ্ছে 1987 and 88-এ আর কি বাংলাদেশে প্রচুর আসা শুরু করে। একটা সময় ছিল শুধু টোকিওতে আমরা 70,000 বাঙালি ছিলাম। আচ্ছা আচ্ছা, একটা সময় ছিল পিক সময় আর কি, এটা হচ্ছে 1991, 1992, ওই সময়টা আমাদের জাপানে বাংলাদেশিদের পিক সময় ছিল। আমরা মোটামুটি টোকিওতেই 60,000-এর কাছাকাছি বাঙালি ছিলাম। এরপরে অনেক আমার বন্ধু চলে গেছে আর কি। ইমিগ্রেশন যাওয়ার পিছনে অনেকগুলি কারণ ছিল। জাপানের ইমিগ্রেশন রুলটা এত আমাদের পক্ষে ছিল না, হ্যাঁ, খুব ভিসাগত খুব প্রবলেম ছিল। হ্যাঁ, কেউ ম্যানেজ করতে পারছে ভিসা কোম্পানি, কেউ করতে পারে নাই, এই আর কি দোরাশায় অনেক অনেক বাঙালি চলে গেছে। কিন্তু এখন যারা আছে খুব, এখন আমরা মোটামুটি 20,000-এর কাছাকাছি আছি জাপানে বাঙালি। আমাদের এখানে বহুত বাঙালি একটা স্ট্রং কমিউনিটি আছে, যারা নাকি আমরা জাপানিদের সাথে মিলে বাংলাদেশের কালচারটাকে আমরা এখানে, হ্যাঁ, সব দিকে বা জাপানিদের সাথে মিলেমিশে আমাদের কালচারটা শেয়ার করি। যেরকম জাপানে অনেক আগে থেকে বৈশাখী মেলা হয়, এখানে আমাদের নিজস্ব টোকিও গভর্নমেন্ট আমাদেরকে শহীদ মিনারের জমি দিছে, ওটা আছে। এবং এখানে বাংলাদেশ ফেস্টিভ্যাল হয়, বাংলাদেশের বই মেলা হয়, এখানে মনে করেন বৈশাখী মেলা হয়। আর এখন তো মনে করেন বাঙালি কমিউনিটির দিক মসজিদ অনেকগুলি আছে, মসজিদ অনেকগুলি মসজিদ আছে আমাদের এখানে। তো আমি একটু আপনার কাছে একটু পিছনে সেই গল্পের দিকে আবার নিয়ে যাচ্ছি, যে আপনার পৃথিবীর অনেক দেশ রয়েছে, জাপানকে কেন বেছে নিলেন, জাপানে কেন আসলেন? অ্যাকচুয়ালি আসি তো সেই 80-র দশকে, হ্যাঁ, বাংলাদেশে আসাটা শুরু হচ্ছে আর কি আনএমপ্লয়মেন্ট আর কি, কাজের। আমরা যে যারাই বাংলাদেশে এডুকেশন শেষ করে কাজের কি অবস্থা, এখন কিরকম অবস্থা এখনো জানি, আর 80-র দশকে কিরকম ছিল এটা আপনারাও জানবেন। আমরা মনে করেন ইন্টার পাস করে তো বের হয়ে যাই, কিন্তু আর কি ভাগ্যের চাকা ঘোরানোর জন্যই প্রবাসে আসা, সত্যি কথা বলতে, রাইট, ভাগ্যের চাকা ঘোরানোর জন্যই প্রবাসে আসা। আচ্ছা, তো এখন আমরা সেই একটু আগের জীবনে আবার একটু নিয়ে যাচ্ছি, একটু বাংলাদেশে আমরা একটু আপনার সেই ছোটবেলা, সেই শিশু সময়ে একটু নিয়ে যেতে চাচ্ছি। আপনার সেই জন্মস্থান, কোথায় জন্ম নিয়েছেন, কত সালে, আপনার বাবা মা, সেগুলো আমরা একটু আমরা আমাদের নতুন প্রজন্মের জন্য একটু তুলে ধরতে চাই।
অ্যাকচুয়ালি আমি হচ্ছে হ্যাঁ বাবা মায়ের সূত্রে বিক্রমপুরের ছেলে। আচ্ছা আচ্ছা। আমি বড় হই ঢাকাতে, ঢাকার ওল্ড ঢাকা গ্যান্ডারিয়া হুম। ডিআইটি প্লটে আমার বড় হওয়া বেড়ে ওঠে। ওই সময় আমরা মনে করেন যুদ্ধের আগে থেকে এই এলাকায় থাকি, কিন্তু আমার জন্মটা হয় গ্রামের বাড়িতে, আমার দাদার বাড়ি, ওখানে জন্ম হয়। হ্যাঁ, জন্মের পরে জন্ম আর কি ওখানেও হয় না, ওই যে ডেলিভারির সময় সবাই গ্রামে যায়, ওই সময় ওই আর কি আমার জন্ম গ্রামে বিক্রমপুরে লৌজন থানা। হ্যাঁ, আচ্ছা। লৌজন থানায় ডহরি নপাড়া গ্রামে আমার জন্ম। হুম। আর বড় তো ঢাকার ওল্ড ঢাকা গ্যান্ডারিতে হয়েছি। কত সালের জন্ম? আমরা জন্ম সালটা একটু জেনে নিই। 1966। 1966, অনেক আগে, সেই অনেক আগে। আচ্ছা, 1966 তারপরে আপনার আপনি জন্মের পরে একটু বাবা মা সম্পর্কে অবশ্যই জানতে হবে, যে বাবা মার আমাদের সেই রত্নগর্ভ মা, তারপরে বাবা কারা, তাদের নামগুলো একটু শুনবো, একটু পারিবারিক খোঁজখবর একটু নিতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমার ফাদার হচ্ছে আব্দুল জব্বার, ইনি এখন নাফারিয়ার দেশে আছে আর কি, ইনি 2012 মারা গেছে। এখন আমার মা আছে ঢাকাতে আছে, ওল্ড ঢাকা গ্যান্ডারিতে আছে। আর আমার শৈশব তো ওখানেই, গ্যান্ডারি হাই স্কুল থেকে আমার পড়াশোনা শুরু। প্রথমে তো প্রাথমিক বিদ্যালয়, ওটা কি গ্যান্ডারিয়াতে গিয়েছে? ওইটাই বাংলা, ওই গ্যান্ডারি হাই স্কুল যেটা, এটা আর কি ওই মর্নিং শিফট ডে শিফট আর কি। ওই মর্নিং শিফটেটা তো প্রাথমিক বিদ্যালয়, এটা মর্নিং শিফটে ছিল। ওর তারপরে হাই স্কুলে উঠি একই স্কুলের ভিতরে। আমি ওই প্রাথমিক পড়াশোনায় ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছি। পরে হচ্ছে গা ম্যাট্রিকটা করি হচ্ছে গা ইসে গ্যান্ডারি হাই স্কুল থেকে ম্যাট্রিক করি। তারপর হচ্ছে কলেজ লাইফ লেগা ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজ। হ্যাঁ, ওখানে ওটাকে কলেজ পাড়াই বলে, জগন্নাথ কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এই আমি হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে 1984 ব্যাচ আর কি। 84 এর কলেজ লাইফ শেষ করেই আপনি তখন জাপানে আসার জন্য শুরু করলেন, তাই তো? অ্যাকচুয়ালি কলেজ লাইফের শুরুর থেকে আমরা চেষ্টা করতেছি আর কি কোথায় যাওয়া যায়। হ্যাঁ, পরীক্ষার পরে কোথায় যাওয়া যায়। ওই সময় অ্যাকচুয়ালি এরকমই ছিল যে সবাই শুধু একটা সোর্সেস খুঁজতাম, কিভাবে যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। যারা বন্ধু বান্ধব ছিলাম শুধু এটাই, কোন দেশে গেলে ভালো হয়। যেরকম আমার ভিতরে ছিল আমেরিকান স্বপ্ন নিয়ে বেরোই, কিন্তু আমেরিকা ওই সময় যেতে পারি নাই। ওই সময় প্রথম যাই জার্মানি, জার্মান থেকে জাপান আসা হয় আর কি। আচ্ছা, তো এখন তখন অলরেডি আপনার স্বপ্ন দেখলেন জাপানে আসবেন, বা জাপানের বন্ধু বান্ধব জাপানে আসলেন। তো আপনার জাপানে এসে এখন যেরকম আমাদের ভাষা শিখতে হচ্ছে, ভাষা শেখাটা খুবই জরুরি, ভাষা শেখা ছাড়া তো আমাদের কল্পনাই করা যায় না। তখন তো আপনি জাপানি ভাষা বোধহয় তখনও শেখা হয়নি, বা কিভাবে তখন কতটুকু আপনি এই ভাষাটা কিভাবে শুরু করলেন, বা তখনকার গল্পটা একটু শুনতে চাই। ওই সময় ভাষা শেখার জন্য এখানে কতগুলি ল্যাঙ্গুয়েজ স্কুল ছিল। আমাদের শুরুটা সবাই আর কি, যারাই প্রথম আসে, ওই সময় তো আর ভিসাগত এত প্রবলেম ছিল না। যারা আমরা ট্যুরিস্ট ভিসায় জাপানে আসতাম, আমরা ওই যে স্টুডেন্ট ভিসা চেঞ্জ করা যায় তো ওই সময়টায় 80-র দশকে এটা ইজি ছিল। এটা 90-র দশকে আসার পরে স্টুডেন্ট ভিসা থেকে ওই ভিসাটা চেঞ্জ করা যেত না, কিন্তু আমাদের ওই সময়টা ছিল চেঞ্জ করা যেত। হ্যাঁ, ওই সময় যারাই আসতো, আবার এখানে একটু ওই সময় এদের কাজের লোকের অনেক চাহিদা ছিল 80-র দশকে। ওই সময় এদের ইকোনমিক ছিল পিক টাইম ছিল এই জাপানি ইকোনমিক্স। ওই সময় আমাদের কদর অনেক ছিল আর কি আমরা বাংলাদেশিরা আবার নিজের দেশে কাজ করি না, তো অন্য দেশে খুব সুন্দরভাবে কাজ করি। আমরা জাপানিদের অ্যাকচুয়ালি যেখানে যেই কাজ করছি 90% আমাদের চাহিদা অনেক বেশি। বাঙালিরা কাজের ব্যাপারে অনেক 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 সুনামের সাথে আমরা জাপানে আছি। যদি কোনো জাপানি কোম্পানি যদি একবার যদি একটা বাঙালি কাজে ঢুকতো, ওই কোম্পানি মাস্ট ওই মালিকই চাইতো যে আরেকজন বাঙালি দেওয়া যায় কিনা।
হ্যাঁ, আচ্ছা, আমি সেই দিকে একটু আসার চেষ্টা করছি যে আমরা জাপানে আসলাম, আপনাকে জাপানে পেলাম। তো জাপানে এসে প্রথম কিভাবে নিজের জীবনকে মানে কর্মসংস্থানটা কিভাবে শুরু হলো, এক পর্যায়ে সেই গল্পটা শুনতে চাবো। আজকে এক এক করতে করতে আপনার জাপানে আসা, আজকে ইন্টারন্যাশনাল। তো এই মাঝখানের যে একটা মানে বিহাইন্ড দ্য স্টোরি, এটা তো অবশ্যই একটা সফলতার গল্প। এই গল্পটা একটু আমরা একটু সংক্ষেপে হলেও শুনতে চাই। অ্যাকচুয়ালি আমাদের তো কর্মজীবন শুরু বললামই তো, আমি ৮০ দশকে 1985 এ জাপান আসি। ওই সময় তো এখানে বেশিরভাগই আমাদের কাজ ছিল হচ্ছে গা বিভিন্ন কোম্পানি ছিল, ফ্যাক্টরিতে ছিল, যেখানে নাকি বেশিরভাগই মনে করেন প্লাস্টিক ফ্যাক্টরি, ওই পার্টস বানানো, ছোট ছোট পার্টস বানানোর কোম্পানি। কিন্তু আমি বেশি একটা ট্রাই করতাম সবসময় এই হোটেল ম্যানেজমেন্ট, এই সাইটগুলি নিয়ে একটু কাজ করার। এটার জন্য আমি কাজ করি হচ্ছে শেরাটন মিয়াকো হোটেল, যেটা এটার ভিত্তিতে আমি কাজে ঢুকি 1986 এর দিকে। ওখানে ওই সময় আমরা পার্ট টাইম হিসাবে এটায় কাজে ঢুকি। কাজটা ছিল হচ্ছে গা এখানে ওই যে বিভিন্ন পার্টি ম্যানেজমেন্টের সাথে আমরা কাজ করতাম। এরা পার্টি করতো, জাপানিরা হেভি পার্টি পিও আর কি। জাপানিদের পার্টি আর কি মনে করেন সবসময় এদের পার্টি আছে। ওই 5 স্টার হোটেল ছিল, ওটার ভিতরে ওই যে পার্টি ম্যানেজমেন্টের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে ঢুকি। পরে তো আস্তে আস্তে আমি আর কি ওই ম্যানেজমেন্টের উপরেই, হ্যাঁ, বর্তমানে তো এই হোটেলের মালিকও আমি। আচ্ছা আচ্ছা মালিক না, নিজেও হোটেলের মালিক আর কি। আচ্ছা, প্রথমে কোন কোন নিজের ব্যক্তিগত চাকরির পরে নিজের কোন প্রতিষ্ঠান দিয়ে, ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে, আমি জানি অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে আপনি সম্পৃক্ত রয়েছেন, তো কোন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে কার্যক্রম শুরু হলো, নিজের নিজের পায়ে দাঁড়ানো যেটা আর কি? অ্যাকচুয়ালি প্রথম তো মনে জাপান আসার পরে মনে করেন আমার কর্মজীবন 10 বছর শুধু আমি বিভিন্ন জায়গায় কাজ করছি, বিভিন্ন জায়গায় কাজ করছি না, বিভিন্ন জায়গায় গাড়ি ব্যবসা আর কি। আমার যে গাড়ির সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসাটা করার আগে আমি আর কি একটা গাড়ির কোম্পানি কাজ করি, যেটা নাকি এরা নতুন গাড়ি এক্সপোর্ট করে। আপনারা শুনবেন, অথচ এটা হচ্ছে মোরশেদ খান নামে এক ভদ্রলোক আছে, ইনি একটা, এনার হচ্ছে প্যাসিফিক মোটরস। জাপানে যে কোম্পানিটা, এটা হচ্ছে ওরিয়েন্ট ট্রেডিং নামে একটা কোম্পানি। এরা শুধু নতুন গাড়ি এক্সপোর্ট করতো পাপুয়া নিউ গিনিয়া, নিউজিল্যান্ড, ফিজি আইল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ। ওই জায়গায় আমি ওই আর কি এক্সপোর্ট ডিভিশনে কাজে ঢুকি আর কি। এক্সপোর্ট ডিভিশনে আমার কাজ ছিল হচ্ছে গা ওই এলসি গুলি, হ্যাঁ, বাংলাদেশ থেকে আর কি খাতারনাক এলসি পাঠায়। এখনো দেখবেন যে টার্মস অফ কন্ডিশন দেয় এলসির ভিতরে, ওই এলসি গুলি জাপানিরা বেশিরভাগ ব্যাংকরা অ্যাকসেপ্ট করতে চাইতো না। ওই ওই কাজটাই আমরা শুরু করি। এই আমরা যারা বাংলাদেশের সাথে ব্যাংকের সাথে লিয়াজও করে ওই এলসি গুলি টার্মস কন্ডিশন কিভাবে কমানো যায়, কমায়া সুন্দরভাবে আর কি জাপানি ব্যাংকগুলি যেন অ্যাকসেপ্ট করে, ওই জিনিসটা প্রথম আর কি আমরা শুরু করি আর কি। বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম এখনো খাতারনাক জাপানের তুলনায়। জাপানে জাপানে আমরা, জাপান না শুধু, এখন তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশে যারা অনুন্নত দেশ, এরাও এখন মনে করেন এলসি সিস্টেমের কোনো নাই। কিন্তু বাংলাদেশে তো এখনো এলসি সিস্টেমে, বাংলাদেশ থেকে যদি গাড়ি কিনতে হয় এরা এলসির মাধ্যমে নেয়। আর জাপান হচ্ছে গা ওই সময় কঠিন, যদি কেউ শুনতো যে এলসি দিয়ে দিবে, ওই বেশিরভাগ ওই ব্যাংক বলতো না আমাদের এলসির টাকা দরকার নেই। ওই সময় আমরা এদেরকে আর কি বোঝানোর চেষ্টা করি যে এলসিটা সেফটি, দিস ইজ দ্য লেটার অফ গ্যারান্টি, তুমি নিশ্চিন্তায় থাকো, এই টাকাটা তুমি গ্যারান্টি সহকারে পাবা। আর টার্মস অফ কন্ডিশনে তোমরা যে ডকুমেন্টস গুলি আমাদেরকে রিকমেন্ড ডকুমেন্টস, এগুলি আমরা তোমাদের ফুলফিল করবো, প্লিজ অ্যাকসেপ্ট দিস। এইভাবে আমরা কয়েকজন আর কি এই ব্যাংকিং সিস্টেমটার সাথে এদেরকে অ্যাকসেপ্ট করে নেই। তারপর তো শুরু আর কি, জাপান ব্যাংক যারা নাকি বড় বড় ব্যাংকগুলি বুঝে যায় যে না এটা তো সুন্দর সিস্টেম, যে মিশিবিশি ব্যাংক, সুমিতোমো ব্যাংক, মিজো আর কি, যেগুলি মেগা ব্যাংক আর কি জাপানের বড় ব্যাংক, ওই ব্যাংকগুলি মোটামুটি ওই অ্যাকসেপ্ট করা শুরু করে। এই শুরু আর কি ওই সময়। নিজে 95-এ আমি নিজে ডিপেন্ডেন্ট হয়ে যাই। 1995 আমি নিজে ডিপেন্ডেন্ট হই। আমার এই কোম্পানি যে এনকে ইন্টারন্যাশনাল, এটা 1995 আমি শুরু করি। হ্যাঁ, প্রথম তো শুরু করি আর কি, বাংলাদেশ তো আর বুঝতাম না, বাংলাদেশের এই কঠিন জিনিসগুলি ভায়ারের সিস্টেমটা বুঝতাম না। প্রথম শুরু করি আমরা একটু
হোয়াইট কান্ট্রি, যেটা ইংল্যান্ডে গাড়ি এক্সপোর্ট করতাম, নিউজিল্যান্ডে গাড়ি এক্সপোর্ট করতাম। বাংলাদেশে একটু পরে আসা হয় 96-97-এ, যে সময় আমরা এই ব্যবসাটা মোটামুটি বুঝে যাই বাঙালিদেরকে বোঝানোর জন্য। নতুন গাড়ি খুব ইজি ভাবে বোঝা যেত, কিন্তু আমি তো শুরু করি 1995-এ পুরাতন গাড়ির ব্যবসা। পুরাতন গাড়িটা একটু আরো ডিফিকাল্ট ছিল, যে বাংলাদেশ থেকে বায়ার চুজ করা এবং এখান থেকে গাড়িটা পাঠানো হতে শুরু করে বিভিন্ন রকমের কাজ ছিল। আর বাংলাদেশে আরেকটা প্রবলেম হচ্ছে, বাংলাদেশে ইউজড কার হিসেবে গাড়ি যায় না, কিন্তু বাংলাদেশে যা হচ্ছে রিকন্ডিশন কার। আপনাকে আমি যদি গাড়িটা পাঠাইতে, আমাকে রিকন্ডিশন কার আর নতুনের মতন করে তারপর বাংলাদেশে পাঠাইতে হবে। এই জিনিসগুলি একটু আমাদের জন্য অনেক ডিফিকাল্ট ছিল, কিন্তু বর্তমানে তো এখন খুব ইজি। আর বাংলাদেশে যারা ইউজার জাপানিজ ইউজড কারের, এদের কাছ থেকে শোনা ভালো, জাপানের ইউজড কার পুরো ওয়ার্ল্ড ওয়াইড বর্তমানে মনে করেন 260টা দেশে বা জাপানের ইউজড কার গাড়ি এক্সপোর্ট হয়, ইউজড কার। এই হচ্ছে ব্যবসার পিছনের গল্প। একটা কমেন্টস আমি একটু দেখাতে চাই। প্রফেসর জাকির হোসেন, ডক্টর জাকির হোসেন একটা প্রশ্ন করেছেন, আপনি দেখতে পাচ্ছেন। ব্যবসা বাণিজ্য ও জীবন জীবিকার প্রেক্ষাপটে 80-র দশকের জাপান আর বর্তমানের জাপানের কি কোনো তফাৎ আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি সুন্দর একটা প্রশ্ন। 80-র দশকের জাপান ব্যবসা বাণিজ্যের জন্য একটা অনেক কঠিন একটা সময় গেছে, কিন্তু এখন খুব ইজি। যারা ব্যবসা বাণিজ্য জাপানের সাথে করতে চায়, জাপানে ব্যবসায়ীদের জন্য যেই সব সুযোগ দেয়, আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশ এত সুন্দর সুযোগ দিচ্ছে। হ্যাঁ, এটা তো আর বলা যাবে না। এটা মনে করেন আমার 1 ঘন্টা লাগবে শুধু এই যে আমরা এই কোভিড-19-এ এত বিপদ আছে, কিন্তু জাপানে আমাদের কিভাবে জাপান গভর্নমেন্ট বাঁচায় রাখছে, এটা শুনলে সবাই অবাক হয়ে যাবে। আজকে 3 মাস যাবত কোনো এক্সপোর্ট ছিল না, ইম্পোর্ট ছিল না, কিন্তু জাপান গভর্নমেন্ট টোটালি 100% সাপোর্টিং অল পিপল। শুধু আমাদের না, ব্যবসায়ীদের না, একটা নর্মাল মানুষকে পর্যন্ত পুরো সাপোর্ট দিচ্ছে। আমরা সে কথাও একটু শুনতে পারি, কারণ এটা আমাদের জন্য একটা মডেল হতে পারে যে কিভাবে এই সময়টা ব্যবসায়ীদের পাশে একটা সরকার দাঁড়াতে পারে। সেটার আমরা শুধু অ্যাবিগানের দিকে নির্ভর করতে চাই না, আমরা সরকার ব্যবস্থাও যদি ভালো কিছু থাকে সেখান থেকে আমরা সেটা অনুসরণ করতে পারি, আর যেটা মডেল হিসেবে আমরা গ্রহণ করতে পারি। যদি আমাদের দর্শক একটু যদি শেয়ার করতেন। অ্যাকচুয়ালি জাপান থেকে আর কি, জাপান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। জাপান সরকার সবচাইতে পাশাপাশি এই করোনা ভাইরাসটা সবচাইতে পাশের কান্ট্রি হচ্ছে চায়না, এটার থেকে উত্থান হয়। এটার পরে কোরিয়া, এই অন্য দেশ ভিত্তিক সবার আগে জাপানে এটা ফেস করি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে এটা মার্চের ফার্স্ট সাইটে এটা পৃথিবীর অন্য দেশে অনেক পানিক আকারে চলে যায়, যেরকম ইটালি, আমেরিকা, স্পেন, ফ্রান্স। কিন্তু জাপানিদের আপনারা দেখবেন অনেক মৃত্যুর সংখ্যা অনেকই কম। কারণ আমি যেটা মনে করি, জাপানিদের যদি সরকার কখনো একটা গাইডলাইন দেয়, জাপান তো টিভিতে একটা গাইডলাইন দিচ্ছে, তোমরা এই জিনিসগুলি ফলো করো। হ্যাঁ, আমি বিশেষ করে আর কি আমেরিকা সম্বন্ধে আমার ভালো আইডিয়া ছিল। আমার জীবনের 3টা বছর আমেরিকাতে ছিলাম, ইউরোপে তো আমার অফিস আছে, এবং আমি খুব ভালো মতো এদের আর জাপানের ভিতরে একটা ডিফারেন্স। জাপানিদের সরকারের গাইডলাইনটা বেশিরভাগ মানুষ খুব সুন্দরভাবে মানে, এমনকি আমরা যারা ফরেনিয়ার আছি এখানে, জাপানিদের থেকে আমরা মনে কোনো অংশে কম না। এদের গাইডলাইনটা এভাবে ফলো করি আমরা, যেন এই জিনিসটা করলে আমার নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসবো। এই জিনিসটা ফলো করার কারণেই আমরা বোধহয় আজকে দৃষ্টান্তমূলক ভাবে পৃথিবীর অন্য দেশের থেকে জাপানের, এখন কিন্তু জাপান কিন্তু অলরেডি 26 তারিখে আমাদের ইমার্জেন্সি শেষ, আমরা কিন্তু এখন নর্মাল লাইফে চলে আসছি। অফিস আদালত খুলে গেছে, কিন্তু এটা 3টা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। প্রথম স্টেপে আছি, এখনো ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলি ওপেন করে নাই, কিন্তু গাইডলাইন গুলি
দেখার মতন আর কি, আর বোঝার মতন একদম নর্মাল মানুষ, একটা বাচ্চা মানুষও বুঝাই দিবে ওই বাচ্চা মানুষের কি করতে হবে। হ্যাঁ, আমারও এখানে বাচ্চাগুলি আছে, আমার বাচ্চাগুলি ওই যে গাইডলাইনটা সবার আগে গভর্নমেন্টের গাইডলাইনটা কি ওই জিনিসটা মনে আমার 4 বছরের বাচ্চাও জানে। আমার 4 বছরের বাচ্চাও যদি গেটের থেকে বাইরে হয় মাস্ক পরতে হবে, হাত ভালো মতন ধুইতে হবে, ওখান থেকে আসলে এটা করতে, বাইরে থেকে আসলে করতে হবে, গাড়িতে উঠলে পুরা গাড়িতে উঠার পরে কি কি করতে হবে পুরা গাইডলাইন দেওয়া। ওটাও আমার মনে 4 বছরের বাচ্চা যে গাইডলাইনটা মানে এটা বোধহয় অনেক দেশের ওই যে অ্যাডাল্টরা ওটা মানে না। আমরা একটু কমেন্টস, আরেকটা কমেন্টস পড়তে যাই। আমাদের আরেকজন কমেন্টস করেছেন, আপনি হয়তো আমি দেখানোর চেষ্টা করছি। কাজী ইনসানুল হক প্রশ্ন করেছেন, নান্নু ভাই প্রবাসীদের, প্রশ্ন না কমেন্টস করেছেন, নান্নু ভাই প্রবাসীদের মধ্যে বেশ জনপ্রিয় একজন, প্রবাসীদের ভালো মন্দ সবসময় তাকে পাশে পাওয়া যায়। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে নতুন উদ্যোক্তাদের জন্য তার কোনো উপদেশ থাকলে সেটা বললে ভালো হয়। এটা আমারও প্রশ্ন ছিল। ধন্যবাদ জনাব কাজী ইনসানুল হককে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। নতুন যারা এই নতুন যদি কেউ শহীদুল ইসলাম নান্নু হতে চায় বা এরকম একজন ব্যক্তিত্ব, বা আমার লাইফের স্টাইলটা হচ্ছে নতুন উদ্যোক্তাদের সাপোর্ট করা। আমার লাইফ স্টাইলটা হচ্ছে আমি হচ্ছে নতুনদের সবসময় ওয়েলকামিং করি। এবং ইনসান ভাই আমার খুব কাছের মানুষ, আমরা লং টাইম একসাথে আছি। হ্যাঁ, যদি ইনার পেশা সাংবাদিকতা, আমার পেশা হচ্ছে ব্যবসা। হ্যাঁ, অ্যাকচুয়ালি নতুন যারা আসতে চাচ্ছে এখানে আর কি ব্যবসা করার যদি এদের যদি সুন্দর একটা মনে করেন, আগে আপনার ডিসিশন নিতে হবে আপনি কি ব্যবসা করবেন, ওই ব্যবসার ক্যাটাগরিটা কি হবে। আপনি কি আপারেল লাইনে ব্যবসা করতে চান নাকি হালাল ফুডের উপরে রেস্টুরেন্টের উপরে ব্যবসা করবেন। এখানে সব ব্যবসার গাইডলাইন ভেরি ইজি, আপনি কোন ব্যবসার পারদর্শী। এখন যদি কেউ যদি মনে করেন এই ব্যবসাটা হচ্ছে বললাম তো, এখানে ব্যবসা করা মনে করেন আপনাকে এখানে সব ব্যবসার গাইডলাইন করা আছে, আপনি কোন ব্যবসা করবেন। আপনি যদি মনে করেন এখানে কেউ একটা রেস্টুরেন্ট ব্যবসা করতে চায়, তাহলে এখানে বাংলাদেশ থেকে এখানে একটা সুন্দরভাবে আপনি ইনভেস্টের ভিসে আসতে পারবেন, খুব ইজি। জাপান ইমিগ্রেশনের গাইডলাইন দেওয়া আছে যে আপনি এই স্টেজগুলি করলে আপনি বাংলাদেশ থেকে এখানে আসতে পারবেন এবং আপনি এখানে নিজের ব্যবসা পরিচালনা করতে পারবেন। এখানে খুব আগে তো এত ইজি ছিল না, এখন যারা বিদেশি ইনভেস্টের জন্য খুব ইজি সিস্টেম করছে জাপান ইমিগ্রেশন। এখন বর্তমানে তো একটু ক্রাইসিস মোমেন্ট, লকডাউন, জাপান ইমিগ্রেশনে এখন নিয়ম কারণের কতগুলি গাইডলাইন আছে, কিন্তু ওই যে যারা নাকি জাপানে ব্যবসা বাণিজ্য করতে চায় এদের জন্য খুব সুন্দর স্কিম করা আছে এখানে। অনেক 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 ব্যবসায়ী কিন্তু এখানে আসতেছে, অনেক ব্যবসায়ী আমি জানি, এবং আমিও কয়েকজনের এখানে ইনভেস্টের বিষয় কিভাবে আসতে হয়, হ্যাঁ, এবং কিভাবে এখানে কোন ব্যবসা আর কি, এটা তো জানি না কে কি ব্যবসা করতে চায়। হ্যাঁ, যদি ওই রকম থাকে অবশ্যই এটা তো আমার কাজ, এরকম কর্তব্য আমাদের এখানে। আমিও চাই নতুন আমাদের এখানে বিশাল বড় বিজনেস কমিউনিটি আছে, বিশাল বড় জার্নালিস্ট কমিউনিটি আছে এখানে, বিশাল বড়। আমাদের জাপানে এখন হ্যাঁ সব হিউম্যান রাইট নিয়ে আমরা যদি কোনো বাঙালি কথা বলে, আমরা এখানে সবচাইতে মনে করেন আজ পর্যন্ত আমি 35 বছর যাবত জাপান আছি, আজ পর্যন্ত একটা মানুষ কে মারা গেল কথা নেই, একটা মানুষ মারা গেছে কোথার থেকে যে এই লাস্ট মনে করেন ওই মৃত্যু দেওয়াটা পাঠানো, আর মা বাপ পর্যন্ত পাঠানো পর্যন্ত কোথা থেকে যে একটা ফান্ড আসে চিন্তাও করতে পারবে না। একটা লাশ পাঠাতে কমসে কম বাংলাদেশ টাকার এই $10 $10,000 মতন লাগে। আমরা যতগুলি আসতে 35 বছর যাবত যতগুলি এই মানবিক কাজগুলি হয়েছে, মনে প্রত্যেকটা কাজের ভিতরে দেখা যাচ্ছে যে $10,000 তো হয়, উপরে অনেকগুলি টাকা থাকে যেই টাকাগুলি মনে করেন আমরা ওই এদের ফ্যামিলিদের সাপোর্ট করার জন্য, যে ফ্যামিলির সন্তান বিদেশে মারা গেছে এদেরকেও হেল্প করার মতন সব বাঙালি এক হয়ে যায়। সব বাঙালি, ধর্ম না, কোনো ধর্ম ভিত্তিক না, হলো
হ্যাঁ, খ্রিস্টান, হিন্দু যে কোনো মানুষ এখানে যদি কেউ মৃত্যুবরণ করে এদেরকে সব আমরা প্রবাসীরা এক হই। এটা আর কি একটা মিরাকেল ব্যাপার। না দেখলে বোঝা যাবে না। আর আপনারা আরো শুনবেন যারা চ্যানেলে এটিএন বাংলা, ইটিভি, যারা নাকি জাপানের প্রবাসীর সম্বন্ধে আইডিয়া আছে। এখানে প্রবাসীরা বললেন ওই রাজনীতিরে বেশি প্রাধান্য না দিয়ে প্রাধান্য দেয় হচ্ছে গা একজনকে। রাজনীতিটা আমার জন্য এখানে ডার্টি। আচ্ছা, আমরা একটু ব্যবসার আরো কিছু কথা একটু বলতে চাচ্ছি বা জানতেও চাচ্ছি যে আমরা একটা বিষয় জানি যে যারা নতুন উদ্যোক্তা বা ব্যবসায়ী অথবা জাপানে যারা নতুন যারা থাকতে চায় বা আসতে চায় তাদের একটা ম্যানার সংকট দেখা যায় আর কি। তো কোন কোন আপনার দৃষ্টিতে একজন মানে নিজের জীবনের স্মৃতিপট থেকেই যদি আপনি একটু বলুন বা এখন বাস্তবতার আলোকে কি কি ম্যানারের দিক থেকে আমাদের খুবই দৃষ্টি দেওয়া প্রয়োজন, যেগুলো আমাদের বাংলাদেশ থেকে যে অথবা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি কনফ্লিক্ট সৃষ্টি করে ম্যানার গুলো আপনি যদি বলেন। অ্যাকচুয়ালি এখানে ম্যানারটা তো ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে সময় নতুন জাপানে আসবেন আপনার আগে 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 জানতে হবে আপনি জাপানের বাংলাদেশ কমিউনিটিতে কে কি করে। ব্যবসায়িক কমিউনিটি আছে, চাকরিজীবী, আইটি স্টুডেন্ট, এগুলি ভাগ করেই আছে। সবাই মনে করেন এখন এখানে আইটি ইঞ্জিনিয়ারের একটা বিশাল বড় একটা গ্রুপ আছে, এখানে স্টুডেন্টদের একটা বিশাল বড় গ্রুপ আছে, এখানে ব্যবসায়ীদের একটা বিশাল বড় গ্রুপ আছে। এখন মনে করেন আপনি এখন আইটি ইঞ্জিনিয়ার হয়ে আসলে অবশ্যই আপনার জানতে হবে এখানে আইটি ইঞ্জিনিয়ারদের যে ভাইরা আছে, ভাই বোন তো দুটোটাই আছে এখানে, যে এদের একটা মেনার কাজ করে। আবার বাংলাদেশের থেকে অনেক ভাই আছে পিএইচডি করতে আসে, পিএইচডি করতে এলে মনে করেন এদেরও একটা মেনার কাজ করে। এখন এখানে হচ্ছে গা জাপানে হচ্ছে গা সহজ সরল বাঙালি তো আমরা, ওই বেশি ম্যানারের পাশাপাশি আর কি ম্যানার দেখাইলে আবার মনে করেন ওই বেশি আমরা সহজ সরল বাঙালি, ম্যানার আলাদের আবার একটু এখানে যদি বেশি রকম প্রাউডি দেখায় তাহলে আর কি একটু সবাই অ্যাভয়েড করে। কারণ জাপানে একজন নর্মাল কর্মজীবী এই 2 লক্ষ টাকা বেতন পায়। এখন ইনার কাছে যদি কেউ যদি একটু আর কি মুডি বাঙালি চলে আসে যে ইনি বাংলাদেশের আমলা ছিল, ইনার নাক উঁচা, কপাল উঁচা, ওইগুলি আর কি জাপানের ভিতরে এরা পাবে না। কেন ওইটা ওই যে সৌদি আরব, কুয়েত, ওখানে যারা লেবারে কাজ করে এদের হচ্ছে বেতন $300-400, এদের সাথে এরা যে ম্যানার দেখাতে পারে, জাপানে ওই আমলারা এই ম্যানারটা এখানে দেখাতে পারে না। এখানে এদের আর কি আমি আমার তরফ থেকে যা মনে হয় আর কি জাপানে আর কি এম্বাসি গুলি খুব প্রবাসীদের সম্মান সহকারে দেখে আর কি। আপনাকে অনেকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছে, আমি সবার হয়তো কমেন্টস গুলো পড়তে পারছি না। ঈদ মোবারক। ঈদ মোবারক জানিয়েছি আপনাকে। পারভেজ ছোট ভাই ঈদ মোবারক দিছে, আপনি দেখতে পাচ্ছেন আর কি। পারভেজ দেখাচ্ছে, অনেকে দেখাচ্ছে। জনাব সানাউল হক, আসসালামু আলাইকুম, ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক সানাউল ভাই। ঈদ মোবারক। জাপানে প্রতিষ্ঠিত বিসিসিআই এর ব্যাপারে কিছু বলবেন, কিভাবে এটাকে আরো গতিশীল করা যায়? ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনি জানেন, এই প্রতিষ্ঠানটার সাথে মানে আপনার কি পরামর্শ? বিসিসিআই জাপান কি বাংলাদেশ চেম্বার অফ কমার্স জাপান ইন্ডাস্ট্রি, এটা তো অ্যাকচুয়ালি আমাদের হাতেই গড়া। এখন একটু ঘুমায় আছে অ্যাকচুয়ালি। এখন তো কোভিড-19 এটার জন্য ঘুমায় আছে, কিন্তু এটা শেষ হলে আমরা ইনশাল্লাহ বিসিসিআই জাপান খুব ভালো কাজ করছে, ফিউচারে আরো ভালো কাজ করবে। আর ফিউচারে এখানে এটা তো ব্যবসায়ীদের সংগঠন, ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবে। ওই যে আপনি যেটা প্রশ্নটা করলেন, নতুন উদ্যোক্তাদের স্বার্থে কাজ করবে, প্রবাসীদের স্বার্থে কাজ করবে এবং বাংলাদেশের স্বার্থে কাজ করবে। চেম্বারে তো এটাই মেইন। চেম্বারে এটা নতুন ব্যবসায়ী যেই আসবে, চেম্বারে নতুন ব্যবসায়ী হিসেবে যারা আসতে চায় এবং পৃথিবীতে যত দেশ ব্যবসা বাণিজ্য নিয়ে এই চেম্বারের সাথে
কমিউনিকেশন করবে এবং এখান থেকেও ওই দেশে কমিউনিকেশন করবে। এটাই তো চেম্বারের নিয়ম। অ্যাকচুয়ালি জাপানের চেম্বারে আমাদের অ্যাক্টিভ অনেক ব্যবসায়ী বন্ধু বান্ধব আছে। এটার ভিতরে সানোয়ার ভাই আমাদের একজন, হ্যাঁ, এদের সাথে আমিও আছি। সেটাই, যা হোক বিসিসিআই যেটাকে আমাদের বাংলাদেশের যে চেম্বারের যারা আপনার নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদের মধ্যে আপনার অন্যতম, অনেক আগে থেকে প্রতিষ্ঠার গল্প, আপনি সবকিছু জানেন। আপনার পরামর্শ আশা করি প্রতিটা যারা কার্যকরী পরিষদের সদস্য রয়েছে তারা সেটা গ্রহণ করবে। আপনাকে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন, অনেকে প্রশ্ন করতে চাচ্ছে, ঈদ মুবারক জানাচ্ছে এবং প্রশ্ন করতে চাচ্ছেন। সেই প্রশ্নগুলোর সুযোগ আমরা দেব। আপনার আরেকটা বিষয় আমরা একটু যদি বলতে চাই, যে একজন একটা প্রশ্ন করেছিলেন, প্রশ্ন এবং কমেন্টস আকারে সে বলেছিলেন যে জাপানের সিনিয়র সিটিজেন যারা সেই আপনাদের সময় যারা এসেছিল, যে মাই ব্রাদার ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র বাংলাদেশি এক্সপিরিয়েন্স ইন জাপান। এই কমেন্টসটা সূত্র ধরে আমি একটা প্রশ্ন করতে চাই, কাদের কথা মনে পড়ছে যাদের নিয়ে জাপান কমিউনিটি তৈরি করেছিলেন, কাদেরকে হারিয়েছেন বা কাদেরকে আজকে স্মরণ করতে চান আজকের লাইফে? অ্যাকচুয়ালি জাপানে তো আসা হয়েছে অনেক আগে, আমার জীবনের 1/3 জাপানে। হ্যাঁ, এখন জাপানে তো অনেক বন্ধু বান্ধব ছিল, অনেকজন পৃথিবী থেকে চলে গেছে। হ্যাঁ, অনেকজন পৃথিবী থেকে চলে গেছে এবং আবার অনেক বন্ধু বান্ধব বাংলাদেশ থেকে অন্য দেশে চলে গেছে, বিভিন্ন দেশে। কারণ প্রবাসীদের আমরা যারা প্রবাসী, আমরা অনেকজনে দেশে গেছি, আবার দেশে গিয়ে ফিরে আসছি। হ্যাঁ, প্রবাসীদের তো দেশের জন্য মায়া বেশি, তো একটা টান থাকে যে কিছু করে বাংলাদেশে কিছু একটা করি। বাংলাদেশে কিছু একটা করার সময় দেখা গেছে অনেক সময় যা এখান থেকে কামাই নিয়ে গেছে ওখানে গিয়ে জেরো হয়ে আসছে। বেশিরভাগই 90% এই কেসগুলি বেশি। অনেক ভাই আছে আবার এখান থেকে যে বাংলাদেশে আবার খুব ভালো করছে, জাপান থেকে খুব ভালো ব্যবসা করতেছে। হ্যাঁ, এখন এটা তো সবারই একদিন যেতে হবে, যে সময়। কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব না ফেরার দেশে চলে গেছে, এদের আত্মার মারফত কামনা করি। রমজান মাস ঈদ গেল, হ্যাঁ, অনেক অনেক বন্ধু বান্ধব এবং বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে। আর এই করোনা COVID-19 তো অনেক বন্ধু বান্ধব অসুস্থ ছিল। জাপানেও কয়েকজন এখনো হসপিটাল আইসিইউতে আছে। এদের জন্য যতটুকু পারা যাচ্ছে আর কি আমরা করতেছি আর কি। জি, আমি একটু আপনার আরেকটু ফিরিয়ে নিতে চাচ্ছি আপনার সেই, যে আপনারা যারা সিনিয়র সিটিজেন যারা রয়েছে এই মুহূর্তে, তাদের কি করণীয় রয়েছে বলে আপনি মনে করেন? আপনারা যারা সচেতন মহল জাপানে যারা রয়েছে, যারা লিডিং পজিশনে রয়েছে, যারা নেতৃত্ব দিচ্ছে কমিউনিটিকে, বিজনেস কমিউনিটিকে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের কি করণীয় রয়েছে জাপানের জন্য এবং বাংলাদেশের জন্য, দুই কমিউনিটির জন্য? অ্যাকচুয়ালি আমরা যারা জাপানে আছি, আমরা যারা ব্যবসায়ী মহলে আছি, আমাদের তো সবচাইতে যেটা করণীয় হচ্ছে জাপান এবং পৃথিবীর অন্য দেশগুলিতে কিভাবে আমরা এই ব্যবসায়িক সম্পর্কটা সুন্দর করা যায়। যেরকম আমি বাংলাদেশি, আমি সবার আগে চাইবো বাংলাদেশে কিভাবে জাপান এবং বাংলাদেশ ব্যবসায়িক সেতুটা বড় করা যায়। এটার জন্য অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশি যত ব্যবসায়ী আছে যারা ইন্টারেস্ট জাপানের সাথে, এদেরও আর কি জাপানে যারা আমরা বিসিসিআই জাপান চেম্বার অফ কমার্সের সাথে অ্যাকচুয়ালি আরো শক্ত আকারে লিয়াজু স্থাপন করা দরকার। এখন মনে করেন কেউ যদি আজকে আমি কথা বলতেছি, কেউ যদি মনে করেন জাপানে ব্যবসা করতে চায়, অবশ্যই আপনার এখানে তো চেম্বার আছেই এদের সাপোর্ট করার জন্য। এম্বাসি কেন আছে এখানে? এম্বাসি আছেই তো জনসাধারণের সেবা করার জন্য। হ্যাঁ, এই জিনিসগুলি আর কি আমরা সবার আগে স্থাপন করা দরকার হচ্ছে আমাদের একজন আরেকজনকে কিভাবে সাপোর্ট করা যায়। এই জিনিসগুলি হচ্ছে আমরা যারা সিনিয়র ব্যবসায়ী আছি এখানে, আমাদের সবার আগে হচ্ছে
যারা জাপান বাংলাদেশ থেকে না, শুধু বাঙালি, শুধু বাংলাদেশ থেকে না, পৃথিবীর যে কোনো দেশ থেকেই জাপানে ব্যবসা করতে চাইলে এখানে যে আমরা যারা ব্যবসায়ী আছি, যে লাইনের আছে, কেউ আপারেল ব্যবসা করে, কেউ ট্রাভেল ব্যবসা করে, কেউ গাড়ি ব্যবসা করে, কেউ কনস্ট্রাকশন ইকুইপমেন্টের ব্যবসা করে, কেউ কনস্ট্রাকশনের ব্যবসা করে, যেই লাইনের ব্যবসা করতে চায় ওই লোকের সাথে কমিউনিকেশন করা দরকার। ওই কমিউনিকেশনটা করে দেওয়ার দায়িত্ব হচ্ছে চেম্বার অফ কমার্সের। হ্যাঁ, এখন এই চেম্বারের ভিতরে আমি একটা লাইনে ব্যবসা করি, এই চেম্বারের ভিতরে কমসে কম 300 জনের উপরে আমাদের মেম্বার আছে। এখানে সব সাইডের ব্যবসায় আছে, কেউ রেস্টুরেন্ট ব্যবসা করতেছে, কেউ হোটেল ব্যবসা করতেছে, কেউ কনস্ট্রাকশন ব্যবসা। এদের সাথে লিয়াজুটা করানো হচ্ছে চেম্বারের মেইন মূল উদ্দেশ্য। এটাই আর কি আমাদের সিনিয়র যারা ব্যবসায়ী আছে এই গাইডলাইনগুলি দেওয়া হয়েছে। আর যারা নতুন ব্যবসা করতে চায়, জাপানে যারা নতুন ব্যবসা করতে চায়, এদেরকেও হেল্প করা দরকার। যারা স্টুডেন্ট থেকে নতুন ব্যবসা করতে চায়, এখানে দেখা যায় বেশিরভাগ স্টুডেন্টরা পড়াশোনা শেষে চাকরি খোঁজে। এখানে ব্যবসারও স্কোপ আছে, কাজের স্কোপ আছে এবং চাকরিরও স্কোপ আছে। এইটা যেটা অ্যাকচুয়ালি যারা নাকি স্টুডেন্ট এখানে পড়াশোনা শেষ করে ব্যবসা করতে চায়, এদেরও উচিত যে আমাদের দেশে যারা নাকি জাপানে যারা নাকি আমরা ব্যবসায়ী, এদের সাথে লিয়াজু করা এবং আমাদের সাথে কথা বলা যে কিভাবে আমরা এনাদের বিজনেস ফিউচারটা এখানেই করা যায়। হ্যাঁ, আজকে আমাদের যদিও আপনার জীবনের গল্প আমাদের আলোচনার বিষয় ছিল, তারপরে অনেকগুলো বিষয়, প্রয়োজনীয় বিষয় চলে আসছে, মানুষ জানতে চাচ্ছে, আমরা স্কিপ করার সুযোগ পাচ্ছি না, বলতে হচ্ছে। যেমন একজন মিজানুর রহমান খান বলছেন যে অলরেডি তিনি কমার্স করেছেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে স্কিলড আনস্কিলড লেবার পাঠানোর সমস্যাগুলোর কথা যদি বলেন, যেটা আপনি মনে করেন। এটা একটা বিশাল সমস্যা। জাপান সরকার চায় বাংলাদেশের স্কিল ওয়ার্কার জাপানে আসুক, আর আমাদের দেশের কিছু দুষ্কৃত আর কি, দূষিত বললে খারাপ দেখা যায় আর কি, আদম ব্যবসায়ী আছে যারা নাকি এই মানুষের মাথা ভাঙে চিটিং বাটপারি করারও একটা গ্রুপ আছে। কিন্তু জাপান সরকার এই স্কিল ওয়ার্কারদের জন্য খুব সুন্দরভাবে কয়েকটা গাইডলাইন দিচ্ছে। এই গাইডলাইনের ভিতরে অনেক বাঙালি এখানে আসতে পারে। হ্যাঁ, এখন আমি আপনার লাইভে এসে একটা কথা বলি, যে নাকি মনে করেন জাপানে আসার জন্য এই স্কিল লেবারের জন্য কেউ যদি কারো কাছ থেকে টাকা চায়, প্রথমে ধরে নিতে ওইটা চিটার। কেউ যদি মনে করে যে জাপানে আসবে কেউ এবং এনাকে একটা ফি দিতে হবে, তাহলে হচ্ছে সবার আগে ধরে নিতে ওই ভদ্রলোক চিটার, যে নাকি আপনার কাছ থেকে টাকা নিয়ে যে টাকা চাবে এই হচ্ছে চিটার। এই ক্ষেত্রে আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই, যারা আসলে সত্যিকার অর্থে যারা প্রসেসিং করছে, ভাষা শেখাচ্ছে, তাদের তো একটা পারিশ্রমিক হতে পারে। এই পারিশ্রমিকটি ন্যূনতম যেটা না নিলেই নয়, এটা যদি কেউ নেয় তাহলে আমরা তাদেরকে এই কাতারে ফেলবো কিনা? আচ্ছা, আমি আপনাকে বলি, আপনি যদি একটা স্কুল খুলবেন, আপনার স্টুডেন্ট থেকে তো আপনি স্টুডেন্ট ফি নিবেনই। অবশ্যই সেটা নিতেই পারি আমরা, দিস ইজ দ্য লিগ্যাল, এটা তো নিবেন। কিন্তু আপনি যদি বলেন যে আপনি ওই স্কুল যদি বলে তুমি একটা সিভি বানায় দাও, ওই সিভিটা আমরা জাপানে পাস করব, হ্যাঁ, এটার জন্য তুমি আমাকে 10,000 টাকা দাও, হ্যাঁ, এটা হচ্ছে এটা প্রসেসিং ফি হিসাবে তারা অনেকে এটা নিচ্ছে। না, এটা জাপান সরকারের এই যে স্কিল ওয়ার্কারদের গাইডলাইন দেওয়া আছে। জাপান স্কিল ওয়ার্কার যারা আসবে, এরা যদি এক ইয়েন আর কি, জাপানে বাংলাদেশে মনে করেন 1 টাকা দিতে হবে না, শুধু আপনার সিস্টেমটা ফলো করতে হবে। তাহলে আমরা এতটুকু বলতে পারি যে যদি কোনো প্রতিষ্ঠান স্কুলে যে তারা যদি ভাষা শেখানোর জন্য যদি একটা অ্যামাউন্ট নিয়ে থাকে, এবং সেটা খুব বড় ধরনের অ্যামাউন্ট না, আমরা তো জানি সাধারণত যে 3 মাসের বা 6 মাসের ভাষা শিক্ষা কোর্সে কতটুকু প্রয়োজন আছে আর কি, এর বাইরে যদি খুব বড় ধরনের ডিমান্ড করে তাহলে সেই দিকে মানে সতর্ক থাকাই ভালো আর কি, আমরা যেটা বলতে পারি। এবং আমাদের জাপানে অলরেডি কয়েকজনের নাম আসছে,
এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, যারা নাকি কোটি কোটি টাকা, শুধু কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে ওই এই সহজ সরল বাঙালির থেকে টাকা নিচ্ছে, যে আমি তোমাদের জাপানে নিয়ে যাব, জাপানের জন্য এই প্রসেসিং করতে হবে, এটা করতে হবে, 1 লাখ দাও, 2 লাখ দাও, এটা করছে। এইগুলি মনে করেন এদের কয়েকজনের নামও আসছে এখানে। এইসব নগণ্য আদম ব্যাপারীদের থেকে সাবধানে থাকা দরকার। এখানে যারা বিজনেস কমিউনিটি আছে, এগুলি যাদের নাকি এখানে ম্যান পাওয়ার লাইসেন্স আছে, এখানে অনেক ম্যান পাওয়ার লাইসেন্স কোম্পানিগুলি আছে। আমি একটাই বলবো, যদি কেউ কোনো কোম্পানি যদি কোনো টাকা চায়, হ্যাঁ, ওই কোম্পানির লাইসেন্স নাম্বার আছে, জাপানে যাদের ম্যান পাওয়ার লাইসেন্স আছে এদের নাম্বার আছে, রিসিট ছাড়া যেন কেউ কোনো টাকা না দেয়। ম্যান পাওয়ার থাকলে অবশ্যই, বাংলাদেশে থাকলে তো আপনার রিক্রুটিং এজেন্ট নাম্বার আছে, রিসিট ছাড়া কেউ যেন টাকা না দেয়। রিসিট নিয়ে আপনি যদি রিসিট নেন, তাহলে তো আপনি একটা লিগ্যাল প্রসিডিউরে যাচ্ছেন না। আর যদি আপনাকে রিসিট ছাড়া যদি কেউ যদি আপনার কাছ থেকে কোনো টাকা নেয়, দিস ইজ দ্য ইলিগ্যাল। এটা পরে যদি আমাদের কমিটিকে কেউ বলে, কিন্তু আমরা এটা কর্ণপাত করি, টাকা দিছ কেন? গাইডলাইন হলে একটাই, কেউ যদি টাকা দেয় অবশ্যই ওনার রিক্রুট এজেন্সি বাংলাদেশের ওই কোম্পানি অ্যাক্টিভ কিনা, এবং জাপানে যদি কোম্পানি যদি কোনো একটা প্রসেসিং ফি নেয়, অবশ্যই না রিক্রুটিং এজেন্সি আপনি ওয়েবসাইটে যে কোনো জায়গায় যে আপনি এটা সার্চ করে পেয়ে যাবেন। এটা এখন তো ডিজিটাল বাংলাদেশ, যে কোনো সময় আপনি পেয়ে যাচ্ছেন সব কিছু অ্যাক্সেস। হ্যাঁ, যে কোনো জিনিস সত্য মিথ্যা 2 মিনিটের ভিতরে পেয়ে যাবেন। তো এখনো আমরা এটাও দেখেছি যে সরকার কিন্তু কিছু প্রতিষ্ঠানের, বৈধ কিছু প্রতিষ্ঠান, মানে যারা কাজ করবেন তাদের তালিকাও তারা প্রকাশ করেছে গভর্নমেন্টের পক্ষ থেকে। আমরা দেখেছি যেন মানুষের যেন বৈফুর কোনো প্রতিষ্ঠানের দ্বারা যেন প্রতারিত যেন না হয়, এটা আমরা দেখেছি, এটাও আমরা দেখতে পারি আর কি। সে প্রতিষ্ঠানের তালিকা তো আমরা অনলাইনে খুব অ্যাভেলেবেলি পেতে পারি, এবং তাদের সাথে তাদের সহযোগিতা নিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। কি বলেন? এখন আরেকটা আমি বলি, কয়েকদিন আগে আমি বাংলাদেশের টিভিতেই দেখলাম একটা প্রোগ্রামে, মনে করেন জাপানে অলরেডি স্কিল ওয়ার্কারদের জন্য আমাদের একটা ডোর খুলতে যাচ্ছে। খোলার আগেই দেখা যাচ্ছে আবাসিক এলাকার ভিতরে অনেক ম্যান পাওয়ার কোম্পানির ওই বিভিন্ন জায়গায় কি বলে এটাকে আর কি, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিয়ে যে জাপানে নিয়ে যাচ্ছি, বিনা পয়সা নিয়ে যাচ্ছি, এইভাবে নিয়ে এদের ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখা যাচ্ছে একজনের থেকে 20,000 টাকা নিচ্ছে একটা ফর্ম ফিল আপ করার জন্য, যে আপনার এই সিভিটা আমরা শুধু পাস করবো। আপনি চিন্তা করেন, জাপানে হচ্ছে একটা দেশ যেখানে সবচেয়ে ন্যূনতম বেতন হচ্ছে 1.5 লক্ষ টাকা, সবচেয়ে ন্যূনতম বেতন হচ্ছে 1.5 লক্ষ টাকা। ওই ভদ্রলোক কিন্তু যে সময় 20,000 টাকা শুনবে, ইনি কিন্তু দিয়ে দিবে। এইভাবে হচ্ছে চিটিং। এখন আপনি আবাসিক এলাকা থেকে আপনি ওই শুধু মেম্বার ফি করার জন্য একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে 10,000 মানুষ থেকে 20,000 টাকা নিয়ে নিচ্ছে। এখন এই যে এইরকম ওই চিটারগুলি, মানে 1,000 মানুষ থেকে যদি 20,000 টাকা করে নিয়ে নেয়, কত টাকা হয়ে যায়? এইভাবে ওরকে চিটিংটি হচ্ছে। আপনার শুধু বাংলাদেশে আমাদের যারাই জাপানে আসতে চায় আরো সুন্দর উন্নত হবে। এখন শুধু 2টা জিনিস দেখা দরকার, যারাই লোকগুলি রিক্রুট করবে ওই কোম্পানিটা বাংলাদেশের গভর্নমেন্টের অনুমোদন আছে কিনা, আর জাপানে যে রিক্রুট এজেন্সি এদের অনুমোদন আছে কিনা। এই 2টা অনুমোদন আপনারা ওয়েবসাইটে চেক করা যাবে, তাহলে আপনার আর ওই কারে আপনার চিটিং হওয়ার দরকারই নেই। আপনি শুধু এই 2টা জিনিস সুন্দরভাবে চেক করে এদের সাথে কথাবার্তা বলা দরকার। জি, আমরা অবশ্য আজকে আমরা শেষের দিকে অনেক সময় নিয়েছি। আপনার এই প্রসঙ্গটা ক্লোজ করবো একটা মন্তব্যের দিক দিয়ে। একজন শুভ হুসাইন, ইউ আর সাকসেসফুল বিজনেসম্যান ইন জাপান, উড ইউ লাইক টেক সাম স্কিল ওয়ার্কার ইন জাপান? তার একটা বিষয় যে আপনার এই সফলতার সাথে আরো কাউদেরকে অংশীদার করার জন্য কিছু মানুষকে আপনার সম্পৃক্ত করতে চান কিনা, লাইভের মাধ্যমে তারা এটা জানতে চায় আর কি, তাদেরকে প্রশ্ন। অ্যাকচুয়ালি জাপানে তো মনে করেন আমি তো সবসময় নতুন মুখের পক্ষের মানুষ। আমি চাই নতুন মানুষ আসুক জাপানে, যারা নাকি অরিজিনাল জাপান সম্বন্ধে আইডিয়া আছে। হ্যাঁ, এবং জাপানে হচ্ছে স্কিল ওয়ার্কারদের অনেক ভ্যালু। যারা জাপানে মনে করেন এখনো যদি জাপান সরকারই বলছে যে এখনো যদি জাপানে কেউ স্টাডি করে, এদেরকে জব গ্যারান্টি জাপান গভর্নমেন্টের। হ্যাঁ, এই জন্য যদি কেউ পড়াশোনার
এখানে 4-5 বছর জাপান মনে করে আমরা আমরা অনেক অনেক অনেকজন আছে আজকে 35 বছর যাবত আছি, আমরা এখনো অনেক বাঙালি আছে যারা পাসপোর্ট নিয়ে নেই। জাপান সরকার বলে দিচ্ছে তোমরা যারা 5 বছর যদি সুন্দরভাবে এখানে স্টাডি করো তোমাদের এবার ভিসা দিবে এবং তোমরা পাসপোর্ট অ্যাপ্লাই করলে পাসপোর্টও পাবে। জাপান গভর্নমেন্ট এখানে দাওয়াত দিচ্ছে, কারণ এখানে বুড়োর সংখ্যা বেশি, ইয়াং জেনারেশনের সংখ্যা কম। এখানে মনে করেন লেবার শর্টেজ, কামিং 10 বছরে এদেরকে 15 লক্ষ জনসাধারণের শর্টেজ আছে। যদিও করোনা ভাইরাস এই কোভিড-19 অনেক একটু ডিফিকাল্টি দেওয়া গেছে, কিন্তু জাপান হেভি ফাস্ট এটা রিকভারিং করবে, আমি আশা করি। হ্যাঁ, জাপান খুব ফাস্ট রিকভারিং করবে, এটা পিতা আমি জাপানে থাকার একটু আবার একটা কমেন্টস এর দিকে যে আমরা শেষের দিকে খুব দ্রুত একটু শেষ করব। জনাব আরাফাতুল্লাহ মিশাতো মসজিদের সম্মানিত ইমাম কমেন্টস করেছেন, জাপান ব্যবসায়িক কমিটিকে ধন্যবাদ, কারণ তারা বর্তমানে জাপানে কোরআনের হাফেজ ও আলেমদেরকে খেদমত করছেন। ধন্যবাদ জনাব আরাফাতুল্লাহ, আপনাকে কমেন্টস করেছেন। এইটা একটা সমাজ সেবার কাজ। হ্যাঁ, রমজান মাসে আমরা যারা ব্যবসায়ী, আমাদের অনেক ব্যবসায়ী আছে, হ্যাঁ, ওই তারাবি পড়ানোর জন্য বাংলাদেশ থেকে হ্যাঁ অনেক মানুষ নিয়ে ওই আর কি তারাবি হুজুর বলি আমরা আর কি, তারাবি পড়ানোর জন্য। হ্যাঁ, এখন আমাদের ব্যবসায়ী বাইরে এটা অনেকগুলি ইমাম আসে, কমসে কম প্রত্যেকটা রমজান মাসে 20 হইতে 25 জন ইমাম আসে জাপানে তারাবি পড়ানোর জন্য। আপনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে চমৎকার জনাব নানু দাদাকে জাপান মিশাতো মসজিদ থেকে। ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি দ্রুতই যাওয়ার চেষ্টা করছি। আমরা একটা কমেন্টস শুরুর দিকে দেখেছিলাম, যেটাকে আমি এখন একটু প্রাসঙ্গিক হিসেবে এইখানে নেওয়ার চেষ্টা করছি। সেটা হলো তাসনিম হোসাইন, উনি আরেকজন হাফেজে কোরআন। নান্নু সাহেবের কাছে অনুরোধ, তিনি যেন করোনা পরবর্তীতে জাপানের অবস্থিত সকল প্রবাসী এবং জাপান বাচ্চাদেরকে নিয়ে জাপান কোরআন প্রতিযোগিতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত প্রতিযোগিতার আয়োজন করেন, এবং সেই অনুরোধ রইল তাসনিম হাসান গোম্মা জাপান থেকে। তো এই ক্ষেত্রে আমি আরেকটার সাথে জুড়ে দিতে চাই, আপনি জানেন যে আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান জনাব সানাউল হক 10 দিক টিভি 10 দিক মিডিয়ার, আর এটাও আমি বলতে চাই যে আমরা এই প্রায় 12 বছর পত্রিকার পর 10 দিক টিভি সম্প্রচার করছো। আমরা কোরআনের জন্য, কোরআন হাদিসের বা হাফেজদেরকে নিয়ে বা যারা ইসলামী হাম নামলা এই সংস্কৃতি কালচারকে দেওয়ার জন্য, আমরা সুযোগ দেওয়ার জন্য, হাফেজদেরকে এই বাছাই করার জন্য আমরা এস কার্ড, জাপানের আমরা টোকিও এস কার্ড ঘোষণা করতে যাচ্ছি আপনি জানেন 2021 সালে। তো এইটাকে আপনি কিভাবে দেখছেন, এবং যেমনটা তাসনিম আলম বলছিলেন যে হাফেজদের জন্য আপনারা কি চিন্তা করছেন এই প্রোগ্রামটাকে নিয়ে, বা তাদের জন্য কি করা যেতে পারে, কি ভাবছেন? অ্যাকচুয়ালি সানাউল হক তো আমাদের এই ব্যবসায়িক সাথী, এবং আমরা একসাথে অনেক বছর যাবত আছি জাপানে। মনে করেন জাপানে যে জিনিসগুলি করতে, যেই কনসেপ্টগুলি নতুন কনসেপ্টে সানাউল করতে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমাদের এই মুসলিম বিশ্বে, আমাদের প্রবাসে যত মুসলিম ভাই বেরাদার আছে এদের জন্য অনেক কাজে আসবে। আমরা তো এখানে মনে করেন বাংলাদেশের নামি দামি সিঙ্গার, ব্যবসায়ী এবং রাইটার সবাই জাপানে আসে, এবং আমরা চাচ্ছি যে আমরা তো মুসলমান, যেখানে 90% আমাদের দেশ মুসলিম, আমরা মুসলিম। আমরা চাচ্ছি আমাদের এখানে এখন আমাদের বাচ্চা বড় হচ্ছে, আমরা ছোটবেলা আমাদের ফাদার যেরকম এডুকেশনের সাইড দিয়ে আমাদের ইসলামিক একটা এডুকেশন, আমাদের সবাই মাদ্রাসাতে পড়তে যাইত। এখন জাপানে আমার বাচ্চারে তো আমার এই এডুকেশন দেওয়াটা হচ্ছে আমার নিজের কর্তব্য। এটা করার জন্যই আর কি আমাদের এখানে মসজিদ ভিত্তিক যে একটা সোসাইটি গড়ে উঠছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। ব্যবসায়িক ভিত্তিক আছে, অন্য সেক্টর থেকে সব কাজই হচ্ছে, কেন এটা হবে না? আমরা বলি আর কি, যারা নাকি কোরআন সুন্দর পড়ায়, হ্যাঁ, কোরআনের পাখি, এদেরকে তো এখানে আনা আমাদের কর্তব্য হয়ে গেছে। আমাদের ব্যবসায়ীরা অলরেডি শুরু করে দিচ্ছে আজ থেকে 5-6 বছর আগে থেকে, বললাম না? হ্যাঁ, প্রত্যেক বছর মোটামুটি 20 হইতে 25 জন শুধু বাংলাদেশ থেকে কোরআনের পাখি আর কি, কোরআনের ইমাম, কোরআনের হাফেজ আসে শুধু জাপানে তারাবি পড়ানোর জন্য। এখন এদের ওই যে যারা তারাবি পড়াইতে আসে, এদের উদ্দেশ্য, এদের
কিছু দায়িত্ব থাকা উচিত, যে এই যে জাপানে আসলো দেখতেছে যে এই যে আমাদের যে ফিউচার যে বাচ্চা, আমাদের বাচ্চা কাচ্চাদের তো এই স্টাডিটা করাতে হবে, এই সুযোগটা এরা করে দেওয়া উচিত। আর অন্য সাইটগুলি যেটা ভিসাগত প্রবলেম, এখানে থাকা খাওয়ার, এগুলি তো আমরা ব্যবসায়ীরা বাইরে প্রমোট করবই, হ্যাঁ, এদেরও এটার সাথে আগে আসা দরকার। এক কথায় আমরা আশা করতে পারি আপনাদের সবার বা আমাদের সবার যে বিষয়টা হলো যে স্বপ্ন, যে টোকিও ইস কার্ড যেটা আমরা করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা একটা ভালো সহযোগিতা সবাই পাবো। এই ক্ষেত্রে ব্যবসায়ী কমিউনিটি যারা আছে, কারণ আপনি একটু আগে বলছিলেন যে আমরা কিন্তু গানের প্রতিযোগিতা করে আমরা কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা এখানে ইনভেস্ট করছি বিভিন্ন ধরনের, কিন্তু কোরআনের প্রতিযোগিতায় সত্যিকার অর্থে আমাদের ইনভেস্ট করা প্রয়োজন। কারণ আমরা এই যে করোনা ভাইরাস আমাদের শিখালো যে খুব দ্রুতই পৃথিবী থেকে চলে যেতে হয়, কিভাবে আমরা নিজেরা অজান্তেই চলে যেতে হয়, টের পাচ্ছি না। এই করোনা ভাইরাস পুরো পৃথিবীকে শিক্ষা দিয়েছে, করলো আর কি, এই ফিল্টারিং করলো, দেখাই দিল আর কি। হ্যাঁ, তো এখানে আরেকটা কমেন্টস, শেখ নার্গিস, এভারগ্রিন, এ সাকসেসফুল বিজনেসম্যান এন্ড গুড হিউম্যান বিং। শেখ নার্গিস, কংগ্রেচুলেশন, আপনাকে সুন্দর একটা কমেন্টস করেছে, ধন্যবাদ। তো আমরা থ্যাংক ইউ, ঈদ মোবারক। এরপরে জাহান আলম জনি, বন্ধু শুভকামনা, লাইভ দেখছেন। এই বন্ধুটা আমার খুব প্রিয় বন্ধু, আমরা একসাথে অনেক কাজ করছি। এই জাপানের প্রবাসীদের বাংলাদেশ না পুরো পৃথিবীর বুকে দেখানোর জন্য আমাদের জানে আলম জনির অনেক অনেক অনেক, জাপানের বুকে যতদিন জাপানে আমরা থাকবো, জনির কথা সবাই মনে রাখবে। হ্যাঁ, জনি সাহেব বলেছে আমাদের দেশে মাথা গোনা যায় ঠিকই, কম দামের লেবার আছে কিন্তু স্কিল নাই, এটাও তিনি একটা কমেন্টস করেছিলেন, সেই কমেন্টসটা আমরা দেখলাম। আমরা শেষে একদম শেষের দিকে, তারপরেও একটু আপনার জীবনের গল্পগুলো শেষ না করলে তো আমাকে দর্শক মানে আমার কাছে মানে জবাবদিহিতা করতে হবে, তো একটু ব্যক্তিগত একটু পারিবারিক জীবনের দিকে একটু যেতে চাই, পরিবারে কে কে রয়েছে এবং তাদের কথা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি আমার তো জাপানে বিশাল বড় পরিবার, বিশাল বড় পরিবার জাপানে। আচ্ছা, জাপানে আমরা মোটামুটি আমার নিজস্ব আমার নিজের 2 মেয়ে 2 ছেলে, হ্যাঁ, আমরা আমার পরিবারের 6 জন, এবং আমার ভাই বোন অনেকেই জাপানে, অনেকেই মনে করো অনেকেই, মোটামুটি আমার আত্মীয় স্বজন মিলে নিয়ার অ্যাবাউট 100 পিপল। তাহলে বিশাল বড় একটা কমিউনিটি গঠনের আপনার অনেক অবদান, বড় পরিবার, বিশাল বড়। হ্যাঁ, আমাদের এখানে আমার আত্মীয় স্বজন মিলে গরু কুরবানি দিতে হয় 4টা। মাশাআল্লাহ, জাপান বিশাল বড় আমাদের ফ্যামিলি জাপানে। সবাই পরিবারের যারা একদম পরিবারের সদস্য যারা ছেলে মেয়ে, তাদের কথাগুলো একটু, নাম কোথায় কে কি করছে একটু যদি শুনতে চাই। আমার সাথে আমার আর কি বড় মেয়ের নাম নাফাজ ইসলাম, এবার আর কি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, এবং ছোট মেয়ে উসরা ইসলাম, এবার ক্লাস 7-এ পড়ে। তারপর হচ্ছে ফারজান ইসলাম, আমার বড় ছেলে 9 বছর, এবার ক্লাস 4-এ পড়ে। আর সবার ছোট যেটা আরাফাত ইসলাম, ও 4 বছরের, এখনো কিন্ডারগার্টেনে যায়। এটা হচ্ছে আমার, এবং ওয়াইফ আছে, ওয়াইফে আমার সাথে ব্যবসা করে। আচ্ছা, আর আমরা একটু আরেকটু যে পাশের মানুষটা সবসময় কাছে থেকে আপনাকে উৎসাহ জানাই, কাজী নজরুল ইসলাম বলেছিল, যার জন্মদিন আমরা পালন করলাম, জন্ম জয়ন্তী, যে কোন কালে একাকে হইনি জয়ী পুরুষের তরবারি, বিজয়ী সাহস যোগাইছে, প্রেরণা যোগাইছে বিজয়ী লক্ষ্মী নারী। পাশের মানুষটার কথা যদি বলেন, দাম্পত্য জীবন যেভাবে শুরু হয়েছিল। অ্যাকচুয়ালি লাইফ পার্টনার ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর বিদেশের মাটি অ্যাকচুয়ালি এটা আল্লাহ সহায়, আমার লাইফ পার্টনার আমার জীবনে অনেক সাপোর্ট করে। হ্যাঁ, আমার লাইফ পার্টনার মনে করেন খুব সাপোর্টিং মহিলা। হ্যাঁ, আমার লাইফের একটা ভেরি ইম্পর্টেন্ট অংশ। নামটা যদি বলা যদি যায় আর কি, সবাই নাম ফারজানা ইসলাম, আর কি এমনি ডাক নাম বেবি বলে সবাই। হ্যাঁ, ফারজানা ইসলাম বেবি। একটা কমেন্টস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, জানি না এটা কে, ফারজানা নান্নু, এইটাই আমার ওয়াইফ আর কি, ফেসবুক নেম ফারজানা নান্নু। আচ্ছা, একটা প্রশ্ন সাথে সাথে চলে এসেছে, আপনার দৃষ্টিতে ভাবি কেমন?
জনাব সানাউল হকের প্রশ্ন। বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটা কি সবাই এটা বলে নাকি? এবং এবং সানাউল ভাইয়ের ওয়াইফ বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, লাইভ শেষে আমারও হয়তো বাসায় যে তাই বলতে হবে বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড সবাই। তবে স্পেশালি এটা আমি বিশ্বাস করি যে সফল মানুষদের পিছনে নারীদের যথেষ্ট অবদান রয়েছে এবং থাকে। তো আমরা একদম শেষের দিকে এসে যারা দেশে এবং প্রবাসে আজকে যারা লাইভ দেখলেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান? 10 দিকের দর্শকদের অন্তর থেকে ধন্যবাদ অ্যাকচুয়ালি। আর এই প্রোগ্রামটাও খুব সুন্দর, আমার মতন প্রবাসীদের কথা, এবং আমি চাই এটা উত্তরোত্তর আরো সুন্দর হোক এই প্রোগ্রামটা, আরো প্রবাসীদের এখানে আমরা জাপানে যারা ব্যবসা করি কিংবা চাকরি করি এদের সবার কথাই যেন আপনারা তুলে ধরেন, এবং প্রবাসীদের জন্য যেন এটা সবসময় উন্মুক্ত থাকে। প্রবাসীরা, আমরা তো অনেক সরকার বাংলাদেশে আসছে, খালি প্রবাসী বলে, কিন্তু এখনো আমরা এরকম কোনো উন্মুক্ত কোনো কিছু পাই না। এখনো আমাদের ওই এয়ারপোর্টে গেলে দেখা যায় আমরা যে প্রবাসী, হ্যাঁ, আমাদেরকে প্রবাসীদের অন্য দেশে যে সম্মান দেওয়া যায়, যেরকম মনে করেন আমাদের পাশাপাশি দেশ ফিলিপিন বলেন, থাইল্যান্ড বলেন, এরা বলে প্রবাসীদের বলে গোল্ড চাইল্ড। এটা গোল্ড চাইল্ড। এখন আমাদের মুখে বললে তো চলবে না, কাজে দেখাতে হবে। আমাদের সরকার শুধু মুখেই বলে, কাজে এখনো কোনো কিছু পাইনি আর কি। আপনারা জানেন যে আমাদের 10 দিক আমরা অলরেডি একটা আগে বলেছিলাম, যেমনটা বলছিলাম যে আমাদের পত্রিকার পর 10 দিকে আমরা একটা বাংলা কমিউনিটির প্রথম জাপানে বাংলা টেলিভিশন যেটা আইপিটিভি হতে যাচ্ছে, পরীক্ষামূলক সম্প্রচার, যেটা এখন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। আমরা পূর্ণাঙ্গভাবে এটা করবে, এবং যেমনটা বলছিলেন যে প্রবাসীদের সুদক্ষ একটা মুখপাত্র হিসেবে যেন কাজ করে। আমরা সেই সাথে যারা কমিউনিটিতে, বাংলা কমিউনিটিতে এবং যারা ইসলামিক রিলিজন এবং কমিউনিটি যেটাকে ধারণ করে আর কি, সেই প্রত্যাশাটা কি কি বিষয়গুলো রাখলে, অলরেডি আপনি আমাদের 20 মার্চ থেকে সম্প্রচার দেখছেন, আপনি কি পরামর্শ থাকবে 10 দিক টিভির জন্য? অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি আর কি, এই 10 দিক যেটা শুরু করছে এটা নতুন শুরু করছে, তো এটার ভিতরে আরো ভিউজ বাড়ানো হচ্ছে, সবচাইতে টার্গেট করতে হবে ভিউজ। যেরকম আমি ইংল্যান্ডের, অস্ট্রেলিয়ার অনেকগুলি এই ওয়েব পোর্টাল আছে আর কি, এদের ভিউজ অনেক বেশি। কয়েকদিন আগে এই পোর্টাল নিয়ে আমার কথা হয়েছিল আর কি, আমাদের যে বিখ্যাত এক ইসলামিক স্কলার বক্তা মিজানুর রহমান আজারি সাহেবের সাথে কথা হয়েছিল, যেখানে ইনার প্রোগ্রাম ছিল, কিন্তু এই যে 29 এখানে জাপানে আসার কথা ছিল। এখন তো মনে করেন এই কোভিড-19 জন্য, হ্যাঁ, এখনো আমাদের ফ্লাইটই খুলে নেই, প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে। 2 বার আমরা প্রোগ্রামটা ক্যান্সেল করলাম। অরিজিনাল প্রোগ্রাম ছিল 22 তারিখে ছিল, মার্চের 22 তারিখের প্রোগ্রাম। এটার ভিতরে আপনার 10 দিক ছিল আমাদের সাথে মিডিয়া পার্টনার। হ্যাঁ, অ্যাকচুয়ালি যারা নাকি স্কলার, ইসলামিক স্কলার, এদের কথা শোনা দরকার, আমাদের এদের কথা শোনা দরকার। এদের কথাগুলি আমাদের হচ্ছে গাইডলাইন হবে। ওই ভালো যারা সুন্দর বক্তা এবং যারা নাকি সুন্দর গাইডলাইন দিতে পারে আমাদেরকে, এই লোকগুলির কথা আপনাদের মাধ্যমে শোনা দরকার। ইসলামিক স্কলার যারা অনেক আছে বাংলাদেশে, খুব ভালো স্কলার আছে, হ্যাঁ, এদের কথা শুনবো আমরা। কিন্তু আমরা ওই বিতর্কতে যাব না আর কি। আমি চাই না যে আপনাদের এদের ভিতরে যে ইসলাম নিয়ে বিতর্কিত না, হ্যাঁ, বেশিরভাগ এখন বাংলাদেশে দেখা যাচ্ছে বিতর্কটা বেশি। বিতর্ক না করে আমরা যারা না বুঝি, আমরা শিখি। হ্যাঁ, ইসলামের অনেক কিছু শিখার আছে আমাদের। জাপানে তো কোনো ওলিয়া আসে নাই, আসবে এই ইসলামী স্কলারদের আমাদেরকে শিখাবে। অনেক ভাই চেষ্টা করতেছে জাপানে সুন্দর ইসলামিক প্রোগ্রাম হোক, অনেক ভাই চেষ্টা। একটা প্রশ্ন, 10 দিক প্রথম নয়, অনেক আগেই একাধিক সম্প্রচার টিভি হয়েছে তথ্য। এখানে আমরা বাংলা টিভির জন্য কাজী ইনসানুল হকের প্রশ্ন যেটা বলতে চাচ্ছি, যে আমরা একটা পূর্ণাঙ্গ আইপি টেলিভিশনের আমরা চেষ্টা করছি। আপনার প্রশ্নটা, আপনার যে বিষয়টা কোনো বিকৃত তথ্য নয়, আমরা একটা আইপি টেলিভিশনের বাংলা কমিউনিটির প্রথম আইপি টিভি, যদি আপনাদের তথ্য মতো থাকে অবশ্যই সেটা আমরা চেষ্টা করছি, বা এই উদ্যোগটা আমরা গ্রহণ করতে চাচ্ছি। আরো হয়তো মিডিয়া জনাব
নান্নু সাহেব হয়তো বলতে পারবেন যে এর আগেও কোনো বাংলা টেলিভিশন এর আগে কোনো চেষ্টা হয়েছিল কিনা, বা আপনার জানা মতে? অ্যাকচুয়ালি সবাই এখানে আইপিটিভি যেটা বলে, এখানে মনে করেন যে টিভি চেষ্টা করছে, কিন্তু আর কি এখানে অনেকজনের চেষ্টা করে। এখানে তো মানে এটা ব্যবসা করা যায় না, এটা কমিউনিটি সাপোর্টার হিসেবে, যেরকম ইংল্যান্ড আমেরিকাতে কিন্তু এই যে আইপিটিভি করলে এটা একটা এদের আয়ের উৎস থাকে। কিন্তু জাপানে কেউ টিভি করে যে কেউ একজন স্যালারি কিট করতে পারবে এইভাবে হয় না, কেউ লংবিলিটি পায় না। শুরু করছে অনেকজনে, এবং কমিউনিটির ব্যবসায়ীরা অনেক টাকা পয়সা দিয়ে শুরু করাইছে, কিন্তু কন্টিনিউ করতে পারে নাই। কিন্তু শুরু করছে অনেকজনই। আর ইনসান ভাই তো আমাদের পুরাতন জার্নালিস্ট, ইনি আমার থেকে আরো ভালো বলবে। হ্যাঁ, ধন্যবাদ আমাদেরকে তথ্য নিয়ে আসলে ইনসান ভাই এরা সুন্দরভাবে গুছায় কথা বলতে পারে। ইনসান ভাই আছে, এখানে রহমান মুনি আছে, তারপর আমাদের যে অনেক আছে, মনে করেন এখানে অনেক জার্নালিস্ট ভাই আছে যারা অনেক শুরুতে বলছিলেন যে আমাদের জাপানে জার্নালিস্ট কমিউনিটি অনেক শক্তিশালী জার্নালিস্ট কমিউনিটি রয়েছে। আমরা আশা করি আছে ভাই, এখানে কবি লেখক কমিটিও আছে। হ্যাঁ, লেখক, আমরা আমাদের অনেক লেখকদের বই প্রকাশিত হয় বইমেলায়, এবং ইনসান যেমনটি বলছিলেন, আমিও তার নিয়মিতই তার লেখা পড়ি, এবং তাকে আমাদের লাইভ দেখছেন, এই জন্য তাকে আবারও কংগ্রেচুলেশন। যে বিষয়টা হলো যে অনেক প্রচেষ্টা হয়েছে, যেটা যেমনটা বলছিলেন জনাব নান্নু, যে সফল করার জন্য আমাদের আয়োজনটাকে আরেকটু সঠিকভাবে চেষ্টা করার জন্য। তো আমরা আইপি টেলিভিশন বলি বা স্যাটেলাইট টেলিভিশন বলি, যাই হোক না কেন, আমাদের স্বপ্ন একটা সফল টেলিভিশন করার। আমাদের সেখানে আমাদের সিরিয়াল পঞ্চম হোক, দশম হোক, প্রথম হোক, হয়তো আমি এই জন্য সরি ফর দ্যাট, বিষয়টা আমি একটু পরে জেনেছি, এবং কাজী ইনসান সাহেবকে ধন্যবাদ। তো আমরা যে কথাটি বললাম যে স্থানের দিক থেকে না, আমরা মানের দিক থেকে আরো ভালো কিছু উপহার দিতে চাই, এবং জাপান কমিউনিটির যে সকল সাংবাদিক রয়েছে তাদেরকে পাশে পেতে চাই। শুধু নাম আসতে কোনো একটা অ্যাপ বা একটা অনলাইন টেলিভিশন বা একটা স্ট্রিমিং সফটওয়্যার না থেকে আমরা একটা মানের এবং জাপান কমিউনিটির যারা রয়েছে তাদের জন্য উপকৃত একটা কিছু করতে চাই। তো এই সম্পর্কে আপনি যদি একটু সংক্ষেপে একটু মন্তব্য করেন। অ্যাকচুয়ালি ইনসান ভাইয়ের কথা বলি, এখানে মনে করেন আগে পত্রিকা অনেকগুলি ছিল, ইনসান ভাইয়ের একটা পত্রিকা ছিল, হ্যাঁ, কিন্তু বর্তমানে এটা শুধু ওয়েব পোর্টাল হিসেবে আছে মনে হয়। তারপর মনে করেন বিবেক বার্তা আছে, অনেক আছে, কিন্তু দেখা যাচ্ছে এই যে 10 দিক এটা এখনো কন্টিনিউ করতেছে। এই কন্টিনিউটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এখানে তো ওই আয়ের উৎস অনেক কম, পত্রিকা দিয়ে আয়ের উৎস অনেক কম। এখানে এই জিনিসগুলো এই জন্য লং টাইম এটাও হচ্ছে না। কিন্তু আমাদের দরকার হচ্ছে একটা লং টাইম, আমাদের কমিউনিটি টিভি একটা অবশ্যই দরকার। এটার ভিতরে কমিউনিটির সবার সাপোর্ট দরকার। এখানে মনে করেন ইনসান ভাই আরো ভালো মতন বলতে পারবে। আমাদের অ্যাকচুয়ালি আর কি লংবিলিটি করার জন্য দরকার। যেরকম এখন দেখা যাচ্ছে কোনো পত্রিকার ছাপায় না, 10 দিক ছাড়া কোনো পত্রিকা ছাপায় না। এটা কন্টিনিউ করা অনেক খরচের ব্যাপার। এখন খরচটাও ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইনসান ভাইয়ের পত্রিকা ছিল, তারপর এই প্লাসিড নামে এক ভাই আছে, এর পত্রিকা ছিল, এর আগে অনেক পত্রিকা হয়েছে, কিন্তু কন্টিনিউ হয় না। এরকম 10 দিক মাসে একটা তো এখনো আমাদেরকে মনোরঞ্জনের দিচ্ছে। আইপিটিভি যেটাই হোক লংবিলিটির জন্য হয়। এই যে টিভির কোনো কার্যক্রম নাই, হ্যাঁ, যে টিভি আছে কিন্তু একটা জাপানে একটা, হ্যাঁ, আমাদের সবার পরিচিত। এর আগেও অনেক টেলিভিশনের উদ্যোগ নেয়, কিন্তু কোনো কন্টিনিউ হয় না। আমি আশা করব যে এখানে সানাউল আছে, এটার ভিতরে সানাউলের সবকিছুই তো একটা নিয়ম ধারার পর্যায়ে চলে। আমি আশা করব যদি আইপিটিভি হয়, আমাদের কমিউনিটির সবার হেল্প করা দরকার। সানাউলের সাথে সাথে আমরা সবার জন্য এটাকে লংবিলিটি করার জন্য হেল্প করি, এই প্রত্যাশায়। অনেক ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম নান্নু, আমাকে সময় দেওয়ার জন্য, 10 দিক টিভিকে সময় দেওয়ার জন্য। আমরা যেমনটা বলছিলাম যে আমরা 10 দিক পত্রিকার দীর্ঘদিনের ধারাবাহিকতার, যেমনটা জনাব সানাউল হক বলছিলেন, তার কিছুদিন আগে আমরা ফেসবুকে স্ট্যাটাস দেখেছি যে আমরা প্রচেষ্টা করছি এবং চেষ্টা করে যাচ্ছি একটা কমিউনিটি টেলিভিশন দাঁড় করানোর জন্য। এক্ষেত্রে আপনাদের যে কোনো পরামর্শ,
হয়তো সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা, স্পন্সরশিপ লাগবে বা যে কোনো ধরনের পরামর্শ এবং আপনাদের পার্টিসিপেশন। কারণ টেলিভিশন হয় যদি আমাদের যদি কোনো পার্টিসিপেশন না থাকে, কোনো ভিউয়ার্স না থাকে, তাহলে সেটা সফল হবে না। তো সকলের সহযোগিতা কামনা করি। আর আমি ব্যক্তিগতভাবে একজন গণমাধ্যম কর্মী হিসেবে যতটুকু পারছি চেষ্টা করছি, আর পাশাপাশি সেই সমস্ত মানুষদেরকে যারা ভিউয়ার্স তাদেরকে 10 দিক টিভি দেখার জন্য। আর যে প্রিয় মানুষটি আজকে আমাকে সময় দিলেন তাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক, যেন আমরা তার কাছ থেকে আরো আমাদের খেদমত পেতে পারি কমিউনিটির জন্য, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করতে চাই। যদি আরো কোনো কিছু যদি যুক্ত করতে চান, আমরা শেষ করতে চাচ্ছি। থ্যাংক ইউ দুলাল ভাই, আজকে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। হ্যাঁ, খুব কষ্ট করে আর কি আমরা ওই লাইনটারে প্রথম তো অনেক ডিস্টার্ব দিল। হ্যাঁ, আপনার সহযোগিতায় আমি সুন্দরভাবে লাইভে আসলাম এবং সবার সাথে লাইভে কথা বললাম, খুব ভালো লাগছে। ঈদের ইমেজটা আরো সবার সাথে শেয়ার করলাম। হ্যাঁ, জাপানে এবার ঈদটা খুব সুন্দরভাবে আমরা করছি। হ্যাঁ, খুব সিয়াম এবং ইবাদতের মাধ্যমে আমাদের ঈদটা চলে গেছে। এবং সবাই আপনার টিভি আপনাকেও ধন্যবাদ এবং 10 দিককেও ধন্যবাদ। আমাদের এই লাইভ যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক। সবাইকে জাপান প্রবাসীদের তরফ থেকে ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া। ঈদ মোবারক, ঈদ মোবারক, সবার জন্য ঈদ মোবারক। আমরা প্রতি ঈদ মোবারক। আমাদের অনুষ্ঠানগুলো দেখুন, আমরা নিয়মিত অনুষ্ঠান। আর আজকের এই অনুষ্ঠানটা স্পন্সর করেছেন, কমার্শিয়াল স্পন্সর ছিল সাদিয়া টেক লিমিটেড জাপান। আর নির্দেশনা এবং ব্যবস্থাপনায় ছিলেন শ্রদ্ধেয় সানাউল হক, চেয়ারম্যান 10 দিক পত্রিকা সম্পাদক এবং 10 দিক টিভি সম্মানিত চেয়ারম্যান। আর সঞ্চালনায় আমি আপনাদের ছোট ভাই, খুব ছোট মানুষ বলবো, যে গণমাধ্যম কর্মী হিসেবে যতটুকু আপনাদের পাশে চেষ্টা করছি, আপনাদের কাছ থেকেই শেখা। অনেক বড় বড় সাংবাদিক আমার সামনে আজকে লাইভ দেখলেন। যদি আমি কোনোভাবে ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবাইকে আবারও পরবর্তী কোনো অনুষ্ঠান দেখার বা লাইভ দেখার কোনো একজন গুণী মানুষকে নিয়ে হাজির হব, বা হয়তো বা বাচ্চাদের কোনো প্রোগ্রাম নিয়ে হাজির হব, বা কোনো একটা কন্টেন্ট বা লাইভ দেখার জন্য আজকে আমন্ত্রণ দেন। এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর জাপানি ভাষায় ভালো থাকবেন। সায়োনারা। আল্লাহ হাফেজ। সায়োনারা। সায়োনারা। খোদা হাফেজ। সবাইকে ধন্যবাদ।